আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা এবং সে পথের অপারেশনাল ম্যাপশিট জোগাড় করে তার উপর ওন ট্রুপস এবং এনিমি ট্রুপস পজিশন এবং ডিপ্লয়মেন্ট ট্রেস জোগাড় করা। তাছাড়া ক্যাম্পাস, বাইনোকুলার এবং পার্সোনাল ওয়েপন্স জোগাড়ের দায়িত্বও আমাকে নিতে হয়েছিল লোকাল অফিসার হিসেবে। এই সবগুলোই আমার রেজিমেন্টে বিস্তর রয়েছে, কিন্তু ক্লাসিফাইড আইটেমস হিসেবে অপারেশনাল পারপোজ ছাড়া এই করার হুকুম নেই। তাই অন্য পথ খুঁজে বের করতে হলো। ম্যাপ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের ইন্টেলিজেন্সের বাঙালি হাবিলদার শফিকের সাহায্য নেব। ছেলেটার সাথে কোর্স করার সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। কোর্সে বাঙালি হয়েও ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করত। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায় ওর সাথে আমার দেশ নিয়ে আলাপ হতো। ও অনেক কথাই বলতো আমাকে আপনজন ভেবে, বিশ্বাস করে। কোর্স করার সময় ও সবসময় আমাকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করত অত্যন্ত আন্তরিকতার সাথে। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই আমি ঠিক করেছিলাম দেখা যাক না চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো সাহায্য করে কিনা। একদিন ওকে খবর পাঠালাম আমার সাথে দেখা করতে। ও ঠিক এলো আমার মেসে। নানা ধরনের আলাপ আলোচনা হলো দেশ সম্পর্কে। একসময় আমি ওকে বললাম, শফিক, তোমার কাছে আমি একটি ব্যাপারে সাহায্য চাই, যদি ভরসা দাও তবে বলি। ও যেন কিছুটা লজ্জা পেল, বলল, স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি নির্দ্বিধায় বলুন কি প্রয়োজন আপনার। আমি যা চাইবো সেটা সাধারণ কোনো জিনিস নয় শফিক। বুদ্ধিমান তরুণ শফিক জবাব দিল, আপনি আমার কাছে কোনো সাধারণ জিনিস চাইবেন না, সেটা আমি বুঝতে পেরেছি। তবুও আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। ম্যাপশিটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম, এগুলো আমার চাই। ম্যাপশিট নম্বরগুলো দেখেই বুদ্ধিমান শফিক হয়তো বা আজ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কি। আমার দিকে স্থির দৃষ্টি মেলে চুপ করে বসে থাকলো শফিক। কি যেন পরখ করে খুঁজে দেখছিল আমার মাঝে। ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে যাবার চেষ্টা করছি, তাই এই ম্যাপশিটগুলো আমার প্রয়োজন। আমার কথা শুনে ও বলল, কিন্তু স্যার। জানি শফিক, তাতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তোমার শাস্তিও হতে পারে। তাই যা কিছু করার সিদ্ধান্ত তুমি নেবে সেটা ভেবেচিন্তে স্থিরভাবেই তোমাকে নিতে হবে। এই ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমার অনুরোধ, এই ঝুঁকি যদি তোমার পক্ষে নেওয়া সম্ভব না হয় তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে কিছু বলবে না। আশা করি তুমি এই অনুরোধ রক্ষা করবে। হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। কথা শেষ হতেই সে আমাকে আবেগে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ বিশ্বাসের অবমাননা জান থাকতে হতে দেব না। কাল বিকেল 5টায় খোকা বাজারে আমার সাথে আপনি দেখা করবেন। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। পরদিন বিকেল 4টায় আমি খোকা বাজারে নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উত্তেজনায়। 5 মিনিট 10 মিনিট হয়ে গেল 5টা বেজে, শফিকের দেখা নেই। শফিক কি তবে আসবে না? কোনো অঘটন ঘটল না তো? নাকি মুখের উপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল এই কাজ তার পক্ষে করা সম্ভব নয়। চুপচাপ দাঁড়িয়ে লোকজনের আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম। 5টা 20 হয়ে গেল, শফিক আর আসলো না। চলে যাবার জন্য পা বাড়িয়েছি, হঠাৎ দেখি ত্রস্ত পায়ে শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে আমার দিকে। বাম হাতে একটি ঝোলা, ডান হাত উঁচু করে আমাকে ইশারায় তার আগমন বার্তা জানাচ্ছে। অল্প সময়ের মধ্যেই লোকের ভিড় ঠেলে ও আমার কাছে এলো। ওকে দেখে খুশি হয়ে উঠল মন। স্যার, সরি, একটু দেরি হয়ে গেল, ট্যাক্সি পাচ্ছিলাম না। হাঁপাতে হাঁপাতে বলল শফিক। বললাম, চলো কোথাও বসা যাক। মার্কেটের মধ্যেই সাজ্জি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজনে। ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ, দারুণ খেলা হয়েছে। তারপর 1 ঘন্টা হেভি এক্সারসাইজ করায় বেশ খিদে পেয়েছিল।
আস্ত দুটো মুরগির সাজ্জি সাথে কড়াই কাবাব এবং নানের অর্ডার দিয়ে বসলাম দুজনে। বেয়ারা কাওয়ার পট এবং কাপ রেখে গেল। কোনার দিকে একটি নিরিবিলি জায়গাতে বসেছিলাম আমরা। রেকর্ড প্লেয়ারে জনপ্রিয় ফিল্মি গান বাজছিল, ফলে আমাদের আলাপ করার সুবিধা হলো। পাশের টেবিলের লোকরাও আমাদের কথা কিছু শুনতে পারে না। আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম, কিছুটা চিন্তিত হয়েও পড়েছিলাম। কি কষ্ট করে যে আপনার জিনিস হাসিল করেছি সে একমাত্র আল্লাহ পাকেই জানেন। এতে ঝুঁকি আছে প্রচুর, কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সে পরিপ্রেক্ষিতে আমার কিছুটা হলেও সান্ত্বনা পাবো এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম। বলেই আস্তে টেবিলের নিচ দিয়ে সে ঝোলাটি আমার হাতে তুলে দিল। আমি তোমার অবদানের কথা স্মরণ রাখবো শফিক, ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না। তবে একটি কথা জেনে রাখো, 25শে মার্চ ন্যাক্কারজনক পাশবিক ঘটনাবলীর পর থেকে দেশ ও স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি। কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি। কেউ আমার চিন্তা ভাবনায় আটকে উঠেছিল, কেউ বা রেগে গিয়ে হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। কুয়েটার অনেক বাঙালির কাছেই আমি ইতিমধ্যে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছি। অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে। সেই ক্ষেত্রে তোমার এই সাহায্য আমাকে মুগ্ধ করেছে। তোমার এই অবদান সামান্য নয়। যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন, দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি, তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে থাকবে ভাই, এই ওয়াদা আমি তোমাকে দিলাম। শফিকের দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। রুমালে চোখ মুছে নিয়ে ধরায় গলায় বলল, স্যার, আমার এই অবদান অতি সামান্য। ইচ্ছা হয় আপনার সাথে আমিও পারি জমাই, কিন্তু আমি ফ্যামিলি ম্যান। পরিবার ফেলে কি করে পালিয়ে যাই? আমার এই অক্ষমতা আমাকে পীড়া দিবে সারা জীবন। নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না স্যার। কেন মিছে দুঃখ পাচ্ছ ভাই? বাংলাদেশের সবার পক্ষে কি যুদ্ধে সরাসরিভাবে যোগ দেওয়া সম্ভব হবে? অনেকেই নানাভাবে সংগ্রামে অবদান রাখবেন, তারাও মুক্তিযোদ্ধা। যেমন আজকে তুমি রাখলে এক অমূল্য অবদান। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তাদের অবদানের চেয়ে তোমার এই অবদানের মূল্য কোনো ক্রমেই কম নয়। সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কথায় শফিক নিজেকে সামলে নিল। বেয়ারা ইতিমধ্যেই খাবার পরিবেশন করে গেছে। এসো খাওয়া যাক। দুজনে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে শফিক বলল, আজ আমাদের নাইট ট্রেনিং আছে, তাই চলে যেতে হবে। সময় প্রায় হয়ে এলো। চলো তোমাকে নামিয়ে দিই। গাড়িতে বসে শফিক বলল, স্যার, একটি কথা। যদি আমার কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন। যদি বেঁচে থাকি তাহলে এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, কথা দিলাম। শফিককে নামিয়ে দিয়ে মেসে ফিরে এসে লনের মাঝখানে ছাতির মতো দাঁড়িয়ে থাকা প্রিয় আখরোট গাছটার নিচে গিয়ে বসলাম। বসন্তের ফুরফুরে বাতাস নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল। গার্ডেন লাইটগুলোর স্বল্প আলোতে ম্লান করে দিয়ে বেশ বড় একটি চাঁদ সামনের মুগদার পাহাড়ের গা ছুঁয়ে উকি দিয়ে হাসছে। মনোরম এক শান্ত পরিবেশ। কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে।